আমরা আমাদের আলোচনায় সে আগের মতোই বিগত সালে যে সকল প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, আমরা গতকালকে এ রোল এবং বি রোল নিয়ে আলোচনা করেছি। আমার একটা ধারণা এবং আমি মনে করি যে এই প্রশ্নটা বিশেষ করে টিএসআই এবং টিএসআই বিভাগীয় পদোন্নতি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এ রোল এবং বি রোল। তো এ রোল এবং বি রোলের ক্ষেত্রে দেখা যায় অনেকের গাইডে অনেক রকম লেখা আছে। কেউ বি রোলের ক্ষেত্রে পিআরবি ৩৪৪ লিখে রাখছে। আসলে ৩৪৪ এর ক হবে বিষয়টা, হ্যাঁ? এটা আমরা সংশোধন করব। অন্যরা করুক না করুক না, আমরা করব। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব স্পেশাল পুলিশ এবং অতিরিক্ত পুলিশ বলতে কি বুঝি। আচ্ছা, স্পেশাল পুলিশ কাকে বলে? আমাদের মাঝে যে সমস্যাগুলো হয় এখানে এমনও আসতে পারে যে স্পেশাল পুলিশ নিয়োগের পদ্ধতি আলোচনা করুন, বা কখন কি কারণে স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়ে থাকে। আচ্ছা, স্পেশাল পুলিশ এবং অতিরিক্ত পুলিশ, স্পেশাল পুলিশ কাকে বলে? কে? কাজী সোহেল, স্পেশাল পুলিশ বলতে কি বুঝেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্পেশাল পুলিশ বলতে বোঝায় স্যার পারি কিন্তু 1 মিনিট বুঝেছি। পুলিশ জাফর এনে ইকবাল, জাফর ইকবাল, জাফর ইকবাল, স্পেশাল পুলিশ কাকে বলে? স্যার স্পেশাল পুলিশ বলতে স্যার পুলিশ আইনের 13 ধারা অনুযায়ী নো। আপনার আজাদ, স্পেশাল পুলিশ কাকে বলে? পুলিশ আইনের 17 ধারা উল্লেখ করা হয় স্যার স্পেশাল পুলিশের। অর্থাৎ যদি যদি কোনো থানা এলাকায় বেআইনি সমাবেশ দাঙ্গা হাঙ্গামা ব্যাপক হারে দেখা যায়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার ঊর্ধ্বতন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট সেই এলাকার জনসাধারণের মধ্যে হতে যে স্পেশাল পুলিশ চায় আবেদন করলে কথাটা হলো ম্যাজিস্ট্রেট। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে চোরাচালান দমন রোধ করবে, এটি তো নাকি? জি স্যার, জি স্যার। ওই এলাকায় যারা বসবাস করেন তাদের মধ্য থেকে, ওই এলাকায় যারা বসবাস করেন তাদের মধ্য থেকে যে পুলিশটা নিয়োগ করা হয়ে থাকে এটা স্পেশাল পুলিশ, নাকি? সঠিক জি স্যার। অর্থাৎ আহ এখানে যে কথাটি বলা আছে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, চোরাচালান বা ব্যাপক হারে যখন এই চোরাচালান বৃদ্ধি পায় সে লক্ষ্যে। আচ্ছা, স্পেশাল পুলিশ আহ কোন স্থান থেকে স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়ে থাকে? মানে স্পেশাল পুলিশ যে নিয়োগ করা হয়ে থাকে এটা কি পুলিশ বাহিনীর সদস্যদের ভিতর থেকে নিয়োগ করা হয়ে থাকে, না স্থানীয় অধিবাসীগণের মধ্য থেকে নিয়োগ করা হয়ে থাকে? স্যার মতে পুলিশ আইনের 17 ধারা মতে স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়ে থাকে স্থানীয় জনগণের মধ্য থেকে বা স্থানীয় আদিবাসীর মধ্য থেকে। অর্থাৎ স্পেশাল পুলিশটা কিন্তু কোনো পুলিশ সদস্য না। অর্থাৎ পুলিশ সদস্যের বাইরে যে এলাকায় চোরাচালান বৃদ্ধি পেয়েছে বা বেআইনি ভাবে দাঙ্গা হাঙ্গামা বৃদ্ধি পেয়েছে এই রকম স্থানের ওইখানে যারা বসবাস করে তাদের মধ্য থেকে এই স্পেশাল পুলিশটা নিয়োগ করা হয়। স্পেশাল পুলিশের ধারা কত? পুলিশ আইনের 17। আমরা এই প্রশ্ন লেখার আগে আমাদেরকে অবশ্যই 17 ধারাটা প্রয়োগ করতে হবে। আমরা লিখবো যে পুলিশ আইনের 17 ধারা অনুযায়ী স্পেশাল পুলিশ বলতে বোঝায় কোন স্থানে বেআইনি জনতা দাঙ্গা হাঙ্গামা কিংবা শান্তি ভঙ্গ অথবা চোরাচালান ব্যাপকভাবে বৃদ্ধি পাইলে ওই স্থানের কার কথা বলা হয়েছে যে ওই স্থানের ইন্সপেক্টর বা তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় জনসাধারণের মধ্য থেকে যে পুলিশটা নিয়োগ করে থাকেন সেটা স্পেশাল পুলিশ। আমি আবার একটা কথা বলিনি, এই যে আমাদের পুলিশ বাহিনীর বড় বড় কর্তাগণ, এটাও তো একটা আমাদের ম্যান্ডেটের মধ্যে থাকা উচিত ছিল যে পুলিশ আমার প্রয়োজন, জনগণ আমার কাছে পুলিশ চাবে, পুলিশ তো এসপির আন্ডারে থাকে, তো এইটার আবেদন কেন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করবে? করলে তো আমার কাছে করবে নাকি? হিসাবে তো তাই স্যার। এগুলো সংশোধনের জন্য আমাদের কেউ লাফালাফি করবে না, কারণ এগুলো নিয়ে মাথা ঘামার কিছু নেই। ওই যে গতকালকে
আমাদের দেখলাম যে অনেক জেলায় যে পুলিশ সুপারগণ যোগদান করেছেন, যোগদান করার পর ওনারা যেটা বক্তব্য দিয়েছেন যে ওনারা প্রথমেই বসেছেন ছাত্র সমাজের সাথে, ছাত্রদের সাথে। এর আগে গিয়ে ওনারা বসতো কার সাথে? ওখানকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা ওখানকার যারা ওই সাংবাদিক আছেন, মুক্তিযোদ্ধা আছেন তাদের সাথে। কোনোদিনও কিন্তু অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে ওনারা বসেননি, কিংবা অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে ওনারা কিন্তু কখনো এলাকার মত বিনিময়টা কিন্তু করেনি। এটা আইনে থাকলেও বাস্তবে তারা করে না, কারণ করে না আবার কোন সুবিধা চাই এই জন্য। অথচ একজন পুলিশ সুপার কিংবা একজন ব্যক্তি কখনোই কিন্তু বলা নাই যে সাংবাদিকের সাথে কোন ধরনের আচরণ করতে হবে বা সাংবাদিকের সাথে কিরকম সম্পর্ক বজায় রাখতে হবে। বলছে পুলিশ সাংবাদিকতা করতে পারবেন না, সংবাদ মাধ্যমের সাথে সুসম্পর্ক থাকবে, তবে সাংবাদিকতার পেশাতে পুলিশ করতে পারবেন না, এটা বলা আছে। কিন্তু স্পষ্ট করে পিআরবিতে এই কথাটিও বলা আছে জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক। পিআরবি 33-এ 34-এ গিয়ে বলছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সাথে কিরকম সম্পর্ক, কি উদ্দেশ্যে করতে হবে, কিন্তু এটা করা হয় নাই। না করে করা হচ্ছে কোনটা? ওই যে যেদিকে হাল সেদিকে পাল। সবাই এখন আমাদের যে সাইদ, রংপুরের সাইদ, ওনাকে নিয়ে সবাই আছেন, মানে ওটা করলেই তার চাকরিটা কনফার্ম হয়ে যাবে, থাকা যাবে ওখানে। অথচ এই ব্যক্তিটা, ওনাদের একটা উচিত ছিল যে এই সম্পর্কে বক্তব্য যেটা দিচ্ছি আমরা, এটার ক্ষেত্রে আমরা পুলিশও কিন্তু আমাদের মারা গেছে, এটা অন্তত একটাবার হলো বলা উচিত ছিল যে যে সকল পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের প্রতি। ছাত্রদের অবদান এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু পুলিশেরও অবদান আছে। পুলিশ যদি প্রকৃতপক্ষে বেশি মানে নির্মম হয়ে যেত তাহলে কিন্তু আরো মেচাকার হয়ে যেত। যাই হোক, ওই জন্য কথাটা বলছি যে সংশোধনের ক্ষেত্রে এই 17 ধারাটা ওনারা সংশোধনে জানে না, আর যারা তোমাদের ওই আন্দোলন করছে এরাও জানে না কোনটা কোনটা করতে হবে। তো আমরা স্পেশাল পুলিশের নিয়োগের যে বিষয়টি, সবাই মনে করে স্পেশাল পুলিশ মনে হয় পুলিশ বাহিনীর সদস্যদের মধ্য থেকে নিয়োগ করা হয়, তাই না? স্পেশাল পুলিশ মনে হয় পুলিশ বাহিনীর সদস্য থেকে নিয়োগ করা হয়, এটাই তো মনে করে নাকি? কিন্তু না। সবাই আমরা ভাবতাম স্যার মনে হয় আর পুলিশ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা স্পেশাল পুলিশ সম্পর্কে বুঝলাম। অতিরিক্ত পুলিশ কাকে বলে? এবং শোনো একটা বিষয় বলি, স্পেশাল পুলিশ বলতে কি বোঝেন, স্পেশাল পুলিশ কোন স্থান থেকে নিয়োগ করা হয়, বা স্পেশাল পুলিশ নিয়োগের আদেশ কে দিতে পারেন, অর্থাৎ যেভাবে প্রশ্ন আসবে আমরা সে ভাগ ভাগ করে লিখবো যে স্পেশাল পুলিশ কাকে বলে, কাদের মধ্য থেকে স্পেশাল পুলিশ নিয়োগে আর একটা প্যারা, এবং কে স্পেশাল পুলিশ নিয়োগের আদেশ দিতে পারে আর একটা প্যারা। অর্থাৎ প্রশ্ন যেভাবে আসবে আমরা সেভাবে দেব। আমার কথা কি বুঝতে পারছো নাজমুল? বুঝতে পারছি স্যার। অতিরিক্ত পুলিশ কাকে বলে? অতিরিক্ত পুলিশ কত ধারা? 14। ঘোড়ার ডিম। পুলিশের 13 ধারা। পুলিশ আইনের 13 ধারা। পুলিশ আইনের 13 ধারা। এখানে অনেকেই 14 ধারা দিয়েছে, 15 ধারা দিয়েছে। না, যখন প্রশ্ন আসবে অতিরিক্ত পুলিশ বলতে কি বোঝেন, তাকে মনে করতে হবে এটা 13 ধারার প্রশ্ন। তাহলে অতিরিক্ত পুলিশ কাকে বলে? আমরা কি বলবো যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে যে পুলিশ নিয়োগ করা হয় এটাই হলো অতিরিক্ত পুলিশ। কি বলা আছে? কোন ব্যক্তির আবেদন ক্রমে কোন স্থানের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে যে পুলিশটা নিয়োগ করা হয় এটাই অতিরিক্ত পুলিশ। তাহলে এখানে আমরা আরো একটা জিনিস দেখলাম, পুলিশ মেনটেন করে থাকে পুলিশ সুপার, কিন্তু আদেশটা দিবেন হলো জেলা ম্যাজিস্ট্রেট। তার কাছে আবেদন করতে হবে। কেন? আমাদের সংশোধন করার কোনো সুযোগ নাই? এইবারে যদি হয় স্যার, এবার কিভাবে হবে? না স্যার, এই দাবি নাই তো হবে কিভাবে?
আইন নাকি পরিবর্তন, পুলিশ আইন। এটা পরিবর্তন করবে, এটা পরিবর্তন করলে তখন হয়তো এগুলো উঠে যাবে, সেটা আর একটা বিষয়। পুলিশ কমিশন গঠন করতে পারে আইনের বিষয়, ওনারা করুক। তা আমার কথা হলো এতদিন যারা ছিল তারা কেন করলো না? জানেই না স্যার করবে কি, তারা স্যার তাদের পদায়ন বা অন্য কিছু সুযোগ সুবিধায় ব্যস্ত ছিল, বিভিন্ন ঝামেলা নিয়ে ব্যস্ত জানেই ছিল। না, জানলেন না করতে, জানেই না তো জানবেন না, জানলেন না করতে। এই তো লাগে তাহলে না আমরা স্যার। বুঝলাম, যেটা আমরা বুঝলাম যে স্পেশাল পুলিশ এবং অতিরিক্ত পুলিশ কাকে বলে। আচ্ছা, পুলিশ কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? এটা কোন ধারা হবে? পুলিশ কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? এরপিজি 54 লাগবে স্যার। এখানে যেহেতু পুলিশ আইন লেখা নাই, আমরা মনে করব সিআরপিসি 54। যখনই কোনো নির্দিষ্ট করে আইন লেখা থাকবে না, ধরে নিতে হবে এটা সিআরপিসি 54 ধারা। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা, ক্লিয়ার স্যার। এখানে আবার পিআরবি 316 দিও না, সব জায়গায় কিন্তু পিআরবি নেই। কামরুল, তোমার ক্যামেরা অন করো। কামরুল, যদি আমাকে শুনতে পাও ক্যামেরা অন করবা, ঠিক আছে? তাহলে সব জায়গায় কিন্তু পিআরবি হবে না, ঠিক আছে আমার কথাটা? স্যার আচ্ছা, বেআইনি সমাবেশ বলতে কি বুঝেন? না, আরেকটা প্রশ্ন আছে, পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন? আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর দলনেতার করণীয় গুলো আলোচনা করুন। তাহলে মনে করতে হবে পুলিশ যে সকল ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, পিআরবি 153 আমরা লেখা শুরু করলাম। আমরা গতকালকে যেটা আলোচনা করেছিলাম যে পেনাল কোডের 96 থেকে 106, অর্থাৎ দেহ এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, এরপর বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে 127, 128, এরপরে পারেন 46-3। এরপরে যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে দলনেতার করণীয় কি, আমরা অবশ্যই পিআরবি 156 লিখবো, এই তো নাকি? জি স্যার। জি স্যার। আমাদেরকে এটা বুঝতে হবে। তো এখন যারা মুখস্থ করে গেছে, আবার যারা চোরাই কাগজ নিয়ে গেছে, নকল, যারা নকল চুরি করে নিয়ে গেছে, তারা যদি আবার এখানে ওই 154, 55, 56 দেয়, তাহলে ভুল হবে, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আমাদেরকে যা চাচ্ছে আমরা তাই উত্তর দেবো নাকি? জি স্যার। আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। আচ্ছা, বেআইনি সমাবেশ বলতে কি বুঝেন? তো এরকম প্রশ্ন যদি আসে, আমরা তো বই দেখেই লিখবো। তখন আমরা কি বলবো যে পেনাল কোডের প্রথম কথাটা আমরা লিখবো যে পেনাল কোডের 141 ধারা অনুযায়ী বেআইনি সমাবেশ বলতে বোঝায়। তখন আমরা 141 ধারার যে 5টি উদাহরণের কথা বলা হয়েছে, 5টি যে নির্দেশনা দেয়া আছে, আমরা সেটাই লিখবো নাকি? জি স্যার। আচ্ছা, এখানে আবার আমরা ভুলে যেন 143 না লিখি। আমাকে কিন্তু বলে নাই যে বেআইনি সমাবেশের শাস্তি কি, তা কিন্তু বলে নাই। না আমার স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে বলা আছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় আপনি দলনেতা হিসেবে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? তাহলে ছত্রভঙ্গ করার সময় দলনেতা হিসেবে 127 দেবো, 128 দেবো। জি স্যার। এরপরে কি করব? পিআরবি 153-তে যাব, অর্থাৎ 127-এ বলা আছে যে পুলিশ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যেকটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য নির্দেশ প্রদান করতে পারবে। দেখো, এখানেও কিন্তু সংশোধনের বিষয় আছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করা থাকবে, কারণ সেখানে বলা থাকবে যে কোন দলনেতা বা বা কোন পুলিশ সদস্য বা পুলিশ অফিসার, কি কথাটা ঠিক আছে? জি স্যার। কারণ যদি কখনো প্রশ্ন আসে তুমি কি উত্তর দেবে? একজন কনস্টেবল কি বেআইনি জনতা ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন? তাহলে কি করব? পারে কিনা? পারে নাকি? পারে স্যার, যদি দায়িত্ব থাকে তাহলে অবশ্যই পারে। কই, ওখানে তো বলা আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে আসলে তো বলা উচিত ছিল স্যার, এলো দায়িত্বপ্রাপ্ত অফিসার। না, এখানে আবার কথা আছে, কনস্টেবল তো পারেন, পিআরবি 153-তে পারেন বেআইনি ছত্রভঙ্গ, মানে বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে অন্য কাজ করে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, তাহলে তো আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রয়োজন নাই। তাহলে এটাও কি সংশোধন করার প্রয়োজন ছিল না?
কি জি স্যার। এবারে 128-এ কি বলা আছে? বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নেওয়া যাবে 27 ধারার বিধান পালন করার পরে যদি ছত্রভঙ্গ না হয়। এরপরে কি বলা আছে? বিনা পড়ায় গ্রেপ্তার করা যাবে, জনসাধারণের দুঃখিত এবং শক্তি প্রয়োগ করা যাবে, এই তো? জি স্যার। আচ্ছা, শক্তি প্রয়োগ করলেন। এখন এই শক্তি প্রয়োগ করার পর যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে কি করতে হবে? বিআরবি 153-তে বলা আছে যে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার। তো প্রশ্ন লেখার সময় আমরা বাইরে কিছু লিখবো না যে আমি এ করব সে করব, গুলি করে মাইরে ফেলাবো। আগ্নেয়াস্ত্র ব্যবহার করব, আমার মারার কথা তো বলা হয়নি। আমি ছত্রভঙ্গ করতে গিয়ে যা করার তাই করতে পারবো নাকি? জি স্যার। ওই যে আমি যে কথাটি বলছিলাম যে আহ আপনি এই পরিস্থিতি এমন হলো যে দেহ রক্ষার অধিকার প্রয়োগ না করলে আপনার মৃত্যু অনিবার্য। তো কি নিয়ে আপনাকে আক্রমণ করছে ওটা দেখলাম যে কয়েকজন এসপি সাহেব ওইরকম একটা রেফারেন্স দিচ্ছে। তো মনে হচ্ছে যে ওনারা আইন বোঝেন, কিন্তু এখন এসে বুঝলেন পড়তে পড়তে। হুম। তো বিষয়টা এরকমই যে আহ বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের করণীয় কি? তাহলে 127-তে পুলিশের ক্ষমতা দেয়া আছে, 128 দেয়া আছে। 127-128 যাওয়ার পরে অবশ্যই তাকে পিআরবি 153-তে আসতে হবে, অর্থাৎ আগ্নেয়াস্ত্র ব্যবহার। যে মেরে ফেলবে এরকম কথা তো আইনে কথা বলা নেই। এখন যদি মারা যায় তাহলে তো অপরাধ হবে না, কথাটা এরকম না? জি স্যার। কিন্তু প্রশ্ন আসছে পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। প্রশ্ন তো বলে নাই যে মেরে ফেলতে কখন পারে, তা কিন্তু আসে নাই। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। যেমন পেনাল কোডে যদি আমরা প্রশ্ন দেখি, কোন খুন খুন নয়, খুন কিন্তু খুন হিসেবে গণ্য করা হবে না। একটা খুন কিন্তু খুন হিসেবে গণ্য করা যাবে না। অনেকে এখানে 40টা ধারা দিছে, কিন্তু তা নয়। এটা কি হবে? 100 ধারা, প্রকাশ্য আমি মেরে ফেলছি আমার নিজেকে বাঁচানোর জন্য, দেহ রক্ষার প্রয়োজনে, এটা খুন, কিন্তু আইন বলছে এটা খুন হিসেবে গণ্য হবে না। সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, আসামির পলায়ন রোধ কল্পে। তো এখন 80 ধারা, এটা তো হঠাৎ, এইটা না হয় যদি ওটা হয়, লাঠি ছুটে গেছে, তার কি জানি বলে কুড়াল ছুটে গেছে, এটার সাথে এটা মেলে কি? না স্যার। আমাদের আইনগুলো বুঝতে হবে, আইনের প্রশ্নগুলো এরকমই হয়। যা কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, তাহলে আমরা কোন ধারা দেবো? প্যানেল করে 100 ধারা দেবো। 100 ধারার সাথে কি আমরা পিআরবি দেবো? না না স্যার, স্যার। না স্যার। কারণ প্রশ্ন আসছে প্যানেল কোডে এবং সেখানে কোনো পুলিশের কথা উল্লেখ করা নাই, তাহলে আমরা পিআরবি দিব কেন? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। 100 ধারা, 100 ধারায় কি শুধু মৃত্যু ঘটাতে বলছে? না, 100 ধারার মধ্যে বলছে এগুলো কাজের ক্ষেত্রে যদি মৃত্যু ঘটে, প্রতিহত করতে গিয়ে এই ধরনের কাজের ক্ষেত্রে যদি মৃত্যুও ঘটে, তাহলে আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। তোমাকে এমন আক্রমণ করেছে, যদি তুমি প্রতিহত না করো তোমার মৃত্যু অনিবার্য। তুমি তোমার হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করেছো, ওই লোকটার একটা চোখ টেরা হয়ে গেছে, সেটা কি 100 ধারা তোমাকে সাপোর্ট করবে না? কি আমার কথা কি বুঝতে পারছো? 100 ধারা যে মেরে ফেলতে হবে তা না, 100 ধারায় বলছে যদি মেরে ফেলো এগুলোর কারণে তাহলে তোমার কোনো অপরাধ হবে। তুমি যে মেরে ফেলবা তা না, সে অসুস্থ হয়ে গেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, বলছে তাও সমস্যা নেই, তাও তোমারটা রাইট আছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। 100 ধারার বক্তব্যটা হলো যে এই ধরনের কাজের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এই পর্যন্ত যদি বলা হয় যে তোমার কাছ থেকে আমার পর্যন্ত একটা দূরত্ব আছে, তাহলে দূরত্বটা বুঝতে হবে যে মাঝে আর কিছু রাস্তা আছে, আছে না? জি স্যার। তা প্রশ্ন বলছে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, তার মানে কি তার আগে আরো অনেক কিছু আছে। আচ্ছা, দেহের ব্যক্তিগত অধিকার কখন রহিত হয়?
কখন রহিত করা হয়েছে, কোন ধারায়? 99 স্যার। 99 ধারা স্যার। 99 ধারা। আচ্ছা, 100 ধারার মধ্যে কি বললো? 100 ধারা যদি আমরা আলোচনা করি, প্রথমে কিন্তু বলা হয়েছে 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষে প্রত্যেক ব্যক্তিরই দেহ রক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানোর ক্ষমতা প্রদান করা হয়েছে নিম্ন বর্ণিত ক্ষেত্রে। এমন কোন আক্রমণ বা আঘাত যাহার ফলে মৃত্যু অনিবার্য, অর্থাৎ এমন ভাবে আক্রমণ করেছে তুমি প্রতিহত না করলে তোমার জানটা যাবে। এমন কোন আক্রমণ বা আঘাত যার ফলে গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ বা আঘাত। এখন একটা মেয়ে দা দিয়ে কাজ করতেছে, দা দিয়ে বাড়ির উঠানে এই ঝড় কাঠটা ঢাবি চাবি কাটতেছে, হঠাৎ করে একটা ছেলে গিয়ে ওই নারীটির বুকের ওড়না টান দিয়ে নিয়ে দৌড় দিল, আর নারীটি হাতে থাকা দা দিয়ে ঢেল মারলো, লোকটা মারা গেল। এটা কিন্তু নারীটির সঠিক হয় নাই, কারণ এই ধরনের ঘটনায় মৃত্যু ঘটানো আইনে কখনো সমর্থন করে না। একটা লোক তোমার প্রতি আক্রমণ করেছে, একটা পিস্তল নিয়ে দৌড়ে আসতেছে হাতে করে, আর তুমি গুলি করে দিলা, এটা কিন্তু আইনে সমর্থন করে না। তো তোমার কাজ কি? তুমি প্রস্তুতি নিতে পারতা। ও যখন পিস্তল নিয়ে আসছে, তোমার কাছে আর্মস আছে, তুমিও হাতে নিতে পারতা, কিন্তু হাতে না নিয়ে তুমি গুলি করে মেরেছো। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ দেহ রক্ষা, এরপরে কি বলা আছে? অস্বাভাবিক কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে আক্রমণ বা আঘাত, একই ঘটনা। এই ধরনের ঘটনার ক্ষেত্রে নিজেকে রক্ষা করার, অর্থাৎ দেহগত কারণে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অন্যায়ভাবে আটক করেছে বা অপহরণ করেছে, এগুলোর ক্ষেত্রেও পারা যায়। তাহলে কখন রহিত করা হয়েছে? পেনাল কোডের 99 ধারায়। অর্থাৎ যেমন সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে যে কাজটি তিনি করতেছেন, এই কাজ করতে গিয়ে যদি কোনো জনসাধারণ মনে করেন যে আমারও তো দেহ রক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষমতা আছে, কিন্তু 99 ধারা বলছে যে না, তোমার সুযোগ নেই। তো এই এই জিনিসগুলো আমাদের আলোচনা করতে হবে। যারা একজন পুলিশ অফিসার কখন দেহ রক্ষার অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে? তখনই যখন কিনা তার আঘাতটি মৃত্যুর হুমকি আসে নাই, আঘাতের ফলে মৃত্যুর হুমকি আসে নাই, বা গুরুতর আঘাত হওয়ার হুমকি আসে নাই, সেক্ষেত্রে আর মৃত্যু, তার এই দেহ রক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো আইনে প্রয়োগ করার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছো? এখানে কোনো পিআরবি দেওয়ার কোনো সুযোগ নাই, ওই পুলিশ আইন দেওয়ার কোনো সুযোগ নাই। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, গ্রেপ্তার কাকে বলে? গ্রেপ্তারের পদ্ধতি উল্লেখপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার সমূহ আলোচনা করুন। আচ্ছা, গ্রেপ্তার বলতে কি বোঝেন এটা আমরা যদি জানি, 46 ধারার মধ্যে যে কথাটি বলা আছে, সেখানে বলা আছে যে গ্রেপ্তার বলতে ওই কাজটাকে বোঝায়, বলছে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে সাময়িকভাবে হরণ করে আইন বলে আইনের হেফাজতে নেওয়াটাকে গ্রেপ্তার বলে। এরপরে বলছে যে গ্রেপ্তারকারী কর্মকর্তা বা গ্রেপ্তারকারী অফিসার যাকে তিনি গ্রেপ্তার করবেন, যতটুকু ক্ষমতা প্রয়োগ করে গ্রেপ্তার করা প্রয়োজন, এর অধিক ক্ষমতা প্রয়োগ করা যাবে না। তো এই যে গ্রেপ্তার কাকে বলে 46(3) এখানে দেওয়া আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার সমূহ আলোচনা করুন। এই গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার, এটা কত ধারায় লেখা আছে? তার গ্রেপ্তারকৃত ব্যক্তির কি বললেন স্যার, বুঝি নাই স্যার। গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকারগুলো আলোচনা করুন। সংবিধান 33 স্যার। সংবিধান 33। এখানে ভুলেও অন্য কোনো ধারা দিবা না, সংবিধানের 33 আছে এখানে। মানে তার অধিকারটা কি? গ্রেপ্তারকৃত ব্যক্তি, গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আবার ভুলেও আবার 80 ধারা যায়ও না, ওই যারা জানে না তারাই যায়। 80 ধারায় তো স্যার গ্রেপ্তারের কারণ জানাবে। লিখবো স্যার, কিন্তু 80 ধারা দিতাম না স্যার। সংবিধান বড় না আইন বড়? সংবিধান বড়। সংবিধান বড়, তো সংবিধানে আসবে এখানে। স্যার ওই তো স্যার
এ স্যার, সমস্ত আমাদের- ফাউল টক বন্ধ করো, বুঝবা না ঘোড়ার ডিম কিছু না। কে কি দিল আমাদের দরকার নেই, আমি যেটা পড়াচ্ছি এটা দাও। সংবিধানের 33 অনুচ্ছেদে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানাতে না হবে। জানিয়ে তাকে গ্রেপ্তার, অর্থাৎ কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ না জানিয়ে গ্রেপ্তার করা যাবে না, এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। এরপরে জি, বলা স্যার। আছে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। তাহলে কি 61 ধারা দিবা? তাহলে তো সংবিধানে হলো না। জি, স্যার, তার আইনজীবীর সাথে তাকে পরামর্শ করার পরামর্শের সুযোগ দিতে হবে। তাকে এই যে আত্মসমর্পণ বিষয়গুলো, এই বিষয়গুলো লেখা আছে সংবিধানের 33 অনুচ্ছেদে। তো আমরা এখানে সংবিধানে বললো, আবার ওই ধারায় বললো, এই ধারায় বললো, এটার সুযোগ নেই। সংবিধানের কাছে কোনো ধারা নেই। একটা জিনিস জেনে রাখবা, বহু আইনের ধারাতে উল্লেখ করা আছে এই ধারাতে এই ধারা ওই ধারা অনুসরণ করতে হবে, কিন্তু সংবিধানে কিন্তু কোনো জায়গায় বলে নাই অমুক ধারা অনুসরণীয়। বলা আছে সংবিধানে? না স্যার, ওই একাই স্বাবলম্বী স্যার। সংবিধান একাই স্বয়ং সম্পূর্ণ, তার কারো সাহায্য লাগে না, এটা বুঝতে হবে। যাই আর হোক, আমরা যখন স্যার এছাড়া সংবিধান 33 একটা ধারায় দেবো আর বাকি লোক যদি সবগুলো ধারা দেয় তাহলে নাম্বার কি বেশি দেবে নাকি স্যার ওদের? ওরাই নাম্বার পাবে না, তুমি নাম্বার পাবা। এবং ওই কথা ঠিক আছে। শুনছিল বলেই আমার এই সাথের লোকগুলো 2.5 মাস পড়ানোর পরে প্রমোশন পাইছে অন্যরা। স্যার সঠিক, স্যার সঠিক। এটা জেনে রাখবা, আইনের বাইরে তো তুমি আমি না। জি স্যার, ক্লিয়ার স্যার। গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। তাই গ্রেপ্তারের পদ্ধতি কি 47 ধারা নাকি? না না, স্যার, তো 46 একেবারে ধারা। অনেকে তো 53 পর্যন্ত লিখে দিয়েছে, তাই না? আগে তো তাই জানতাম স্যার, আপনার কাছে পড়ে স্যার ক্লিয়ার হয়ে আচ্ছা, গেছে মনে স্যার। করো আমার কাছে পড়া বাদ দাও, মনে করো যাকে তুমি গ্রেফতার করতে গেছো, যাওয়ার পর ওই বাড়ির লোকজন তোমাকে ঢুকতে দিচ্ছে না, তা তুমি দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করছো। প্রবেশ করার পর ওই লোকটাকে তুমি পাইছো, পাওয়ার পরে কোন ধারা অনুসরণ করে তুমি তোমার হেফাজতে নিবা? বলো। 46 ধারা অনুসরণ করে। 46 ধারা স্যার। 46 ধারা। তাহলে তুমি 46 তোমার গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তার কি পদ্ধতি অনুসরণ করে লোকটাকে তুমি তোমার হেফাজতে নিবা, সেটাই এখানে বলা হয়েছে। 47 বলছে যাকে আপনি গ্রেপ্তার করবেন সে যদি পলায়ন করে কোনো স্থানে লুকিয়ে থাকে তাহলে আপনার করণীয় কি? বলছে আমি বিনা পরে প্রবেশ করে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করতে পারবো, ওই গ্রেপ্তার করতে পারবো। তা 47 গ্রেপ্তারের কথা বলে নেই। তাহলে বুঝতে হবে যে গ্রেপ্তারের পদ্ধতি 46 ধারার মধ্যে উল্লেখ করা আছে। তাহলে 46(3) কেন আসবে? বলছে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত নহে এরকম ব্যক্তির পলায়ন রোধ কল্পে মৃত্যু ঘটনা চাইবে না। তার মানে কি? আসামির পলায়ন রোধ কল্পে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। আসামির পলায়ন রোধ করবে উদ্দেশ্য, তার মানে কি একটা আসামিকে গ্রেপ্তার করার জন্য আঘাত করেও তাকে তুমি গ্রেপ্তারটা করতে পারবে, এটাই আইনের কথা বলেছে। তার পলায়ন রোধ করবে, তুমি তাকে আঘাত করে তাকে গ্রেপ্তার করতে পারবা, কিন্তু মেরে ফেলতে পারবা তখনই সে যদি আঘাতের ফলে মারা যায়। সেই আসামিটা যদি এই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত না হয়, তাহলে তোমার বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা, কারণ তুমি এই লোকটাকে এই অপরাধের কারণে মারতে পারো না, তুমি আঘাত তাকে করতে পারবা, গ্রেপ্তার তার পলায়ন রোধ করবে। তার মানে কি এটাও একটা গ্রেপ্তারের পদ্ধতি। আপনি যাকে গ্রেপ্তার করতে গেছেন সে আসামি যদি পলায়নের চেষ্টা করে সেক্ষেত্রে আপনার করণীয় কি? 46(3). 46(3) মানে এই নয় যে তাকে শুধু মাইরে ফেলতে হবে, বলছে যদি মৃত্যু হয় তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে না। এই জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা যাক, পুলিশ আইন অনুযায়ী পুলিশের দায়িত্ব এবং কর্তব্য আমরা গতকালকে আলোচনা করেছি। অনেকে কিন্তু পুলিশের দায়িত্ব এবং কর্তব্য অনেকগুলো ধারা দেয়, শুধুমাত্র পুলিশ আইনের 23 পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একজন পুলিশ সদস্যকে যে দণ্ড প্রদান করা যেতে পারে তা আলোচনা করুন। বিভাগীয়
শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একজন পুলিশ সদস্যকে কোন ধরনের দণ্ড প্রদান করা যেতে পারে তা আলোচনা করি। এখানে ধারা শুধুমাত্র পুলিশ আইনের ৭, অন্য কোনো ধারা আসার সুযোগ নেই। এখানে ধারা শুধুমাত্র পুলিশ আইনের ৭। সাউন্ড বন্ধ করো। এখানে ধারা আসবে শুধুমাত্র পুলিশ আইনের ৭ ধারা, অন্য কোনো ধারা আসার কোনো সুযোগ নাই। ফারিজুর আছো নাকি? স্যার আছে স্যার, তুমি কি পাশ করো নাই নাকি এবার? পাস করছি স্যার। তাহলে একটা তো ফেল করো নাই, কিন্তু পিছনে নাকি? আজাদও তো পাশ করছো। স্যার আমার সিরিয়াল ১৭৭। আজাদের কত আছে এখন? ৭২। আজাদ শোনে নাই, শুনে সহকারী নে। সার্জেন্ট স্যার ফাইল পাস করলে আজাদ বের হয়ে যাবে স্যার। যেটা হোক 2 মাস 2.5 মাসের পড়াতে আর কতটুকু ভালো হবে? যাক, তাহলে আমরা বুঝলাম। তাহলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাহলে আমরা কি লিখবো? যে পুলিশ আইনের ৭ ধারায় উল্লেখ করা আছে একজন পুলিশ সদস্যকে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নিম্ন বর্ণিত দণ্ড প্রদান করতে পারেন। সেখানে আমরা কি লিখবো? আমরা কি ৭ ধারার অযোগ্যতা দ্রষ্টটি এই কথা করে লিখবো না। আমরা লিখবো যে বিভাগীয় শাস্তি হিসেবে একজন পুলিশ সদস্যকে তার কর্তৃপক্ষ নিম্ন বর্ণিত দণ্ড প্রদান করতে পারে। কি দণ্ড? আমরা লিখবো অনধিক ১ মাসের বেতন সমান জরিমানা, ১৫ দিন পর্যন্ত ব্যারাকে আটক, এগুলো লিখলাম। এরপরে লিখবো যে সকল দণ্ড প্রদান করেন এই সকল দণ্ড 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা লঘুদণ্ড, একটা গুরুদণ্ড। লঘুদণ্ড এগুলো, গুরুদণ্ড এগুলো। বিষয়টা ক্লিয়ার? তাই বলে লঘুদণ্ড গুরুদণ্ডের মধ্যে পার্থক্য লেখা যাবে না, ডিসচার্জ ডিসমিসালের মধ্যে পার্থক্য লেখা যাবে না, এগুলো কিন্তু লেখা যাবে না। আমাদের প্রশ্ন কি আসছে? প্রশ্ন আসছে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একজন পুলিশ সদস্যকে যে সকল দণ্ড প্রদান করা যেতে পারে তা আলোচনা করুন। মানে কোন ধরনের দণ্ড প্রদান করা যাবে সেটাই আলোচনা করতে বলছি। আমাদের কিন্তু পার্থক্যের কথা বলে নাই, বা এখানে কিন্তু বলে নাই যে কি সাসপেনশন কি কারণে করতে হয়, তা কিন্তু বলে নাই। সাসপেনশন কিন্তু বিভাগীয় কোনো দণ্ড নয়, এটা জানো তো? না স্যার, ওরা সাময়িক বরখাস্ত। আচ্ছা, তাহলে কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। বুঝছি স্যার। আবার যদি প্রশ্ন আসে যে কোন কোন অপরাধের কারণে একজন পুলিশ সদস্যকে তার নিম্ন বর্ণিত দুঃখিত, কোন কোন অপরাধের কারণে একজন পুলিশ সদস্যকে তার নিয়োগকারী কর্তৃপক্ষ শাস্তি প্রদান করতে পারেন, তাহলে বুঝতে হবে পুলিশ আইনের ৭ ধারা যে অযোগ্যতা দ্রষ্টটি কর্তব্য অবহেলা। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার, পুলিশ আইনের ৭ ধারা প্রথম অংশটা। এখানে এই 40টা উদাহরণ, এই গুরুদণ্ডের মধ্যে পার্থক্য, লঘুদণ্ডের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু চায় নাই। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জনগণ কি পুলিশকে সাহায্য করতে বাধ্য? না করলে জনসাধারণের অপরাধ কি? আমরা লিখবো কিভাবে লিখবো? 42 ধারার প্রশ্ন। আমরা লিখবো যে একজন জনসাধারণ সিআরপিসির 42 ধারার নির্দেশনা অনুযায়ী নিম্ন বর্ণিত কারণে সাহায্য করতে বাধ্য। 42-এর ক, 42-এর খ। সেটা কি বলা আছে? গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে সেখানে কিন্তু আসামির পলায়নের কথাটা কিন্তু বলা হয়েছে। আবার কথা বলছে যে নদী নালা, খাল বিল বা কোন জলাশয়, সরকারি সম্পদ, টেলিফোন, টেলিগ্রাফ, এগুলো রক্ষার ক্ষেত্রেও জনসাধারণের সাহায্য সহযোগিতা নেওয়া যাবে। যদি না করে তাহলে আমরা কি করব? প্যারা আর একটা লিখবো যে সিআরপিসি 42 ধারা অনুসারে যে সকল ক্ষেত্রে একজন পুলিশ অফিসার একজন ব্যক্তির সাহায্য দাবি করতে পারেন, ব্যক্তিটা যদি পুলিশ অফিসারকে সাহায্য না করে সেক্ষেত্রে সেই ব্যক্তি প্যানেল করে 187 ধারা অনুযায়ী শাস্তির যোগ্য অপরাধ করবেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? স্যার বুঝতে পারছি স্যার। বুঝছি স্যার, একটু কথা বলতেন স্যার। কে বলো? জনসাধারণ পুলিশকে সাহায্য করতে বাধ্য। এছাড়া যেমন
সিআরপিসি স্যার 160 আর 175 একটু আলোচনা ফোকাস করতে কোম্পানি, এসব ফালতু কথা বলো না। এগুলো না, এটা বাধ্য না, সাক্ষী দিতে কেউ বাধ্য না, সাহায্য করতে বাধ্য। আচ্ছা ঠিক আছে এগুলো গাইডে লাগো, ওই গাইডে লাগো তোরা ভালো করে পড়, ব্রাশ 3 ঠিক আছে স্যার বুঝতে পারছো? সঠিক স্যার এগুলো ফোকাস কোম্পানি, জানে না শোনে না। তুমি একজনকে সাক্ষী হিসেবে ডাকলা, সে বললো যে ভাই ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ভাই আমারে ডাকেন টাকেন না, বা আমার বাথরুম ধরছে আমি পরে আসবো। বুঝতে পারছো? সঠিক স্যার এটা কার? এগুলো ফাউল লোক, এরা জানে না, তাই ওগুলো বাধ্য না। এগুলো যে বললাম না, আইনের ভিতরে না ঢুকে লাফায়। তুমি কি এটা কমপ্লিট দেশের শত্রু নাকি? তুমি কি দেশের শত্রু নাকি? প্রশ্ন আসছে 5 মার্কের, দিয়ে বলছে জনসাধারণ কোন কোন ক্ষেত্রে পুলিশকে সাহায্য করতে বাধ্য। বাধ্য, এই ধারা ঠিক ওই আছে ধারা এটা ধারা, এটা কইছি কেন তোমার? তার মানে একটা প্রশ্নের উত্তর দিয়ে বাড়ি যাও নাকি? এটা কনফিউজ ছিল স্যার, ঠিক হলো আজকে। কনফিউজ না, আমি যেটা পড়াচ্ছি এটা, এর বাইরে কিছু নাই। এর ঠিক আছে বাইরে স্যার যারা দেয় এটা তাদের বিষয়, তাদেরকে তো জোর করতে পারবো না, বুঝছো? ঠিক আছে স্যার যাই হোক, আমরা মোটামুটি আলোচনা করলাম কোষাগার এবং অস্ত্রাগারের দায়িত্ব পালনের জন্য, এগুলো আমাদের প্রয়োজন নাই, বা মোটামুটি একটু আলোচনা করি এ কারণে যাতে আমাদের রেজাল্টটা ভালো হয়। বেআইনি সমাবেশ, দাঙ্গা, এটা সব ঠিক আছে। গৃহ তল্লাশি কি? আচ্ছা, গৃহ তল্লাশি কাকে বলে? তল্লাশি কাকে বলে? 94 ধারা, 96 ধারা, 98 ধারা, 100 ধারা, ওর মাথা ঘোড়ার ডিম। তল্লাশি কি? খোঁজাখুঁজি করা। তুমি কোন স্থান গিয়ে যদি সেটা পেয়ে যাও, তাহলে লোকে কোনো খোঁজ করার দরকার আছে? না স্যার না স্যার তল্লাশি কাকে বলে? বলছে লুকায়িত কোনো কিছু উদ্ধারের লক্ষ্যে আইন বলে যে অভিযানটা পরিচালনা করা হয় তাহাই তল্লাশি। লুকায়িত কোনো কিছু উদ্ধারের লক্ষ্যে আইন বলে যে অভিযানটা পরিচালনা করা হয় তাহাই তল্লাশি। বিষয়টা ক্লিয়ার? জি জি স্যার স্যার এখানে তল্লাশির আগে, তল্লাশির সময়, তল্লাশির পরে, সেটা বলা হয়েছে শুধুমাত্র পিআরবি 280 বিধিতে। তল্লাশির আগে কি করণীয়, তল্লাশির সময় কি করণীয়, তল্লাশির পরে কি করণীয়। এখানে অন্য কোনো ধারা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ অন্য কোনো ধারায় তো বলে নাই তুমি কিভাবে তল্লাশিটা করবা, কিভাবে ঘেরাও করবা, কিভাবে তোমার দেহ তল্লাশি করবা, বলা আছে? না স্যার না স্যার তাহলে আমরা কোনটা হাত দেবো? আমরা মূলটাকে বলবো। শোনো, যারা পরীক্ষার প্রশ্ন তৈরি করেন তারা তোমার শত্রু না, আমরা বুঝি না তাই। আমার কথা বোঝা গেছে? সঠিক জি স্যার স্যার আচ্ছা, এখানে যেমন কথা আসছে যে পুলিশ কি বিনা পরোয়ানায় গৃহ তল্লাশি করতে পারে না? আমরা লাগবে হ্যাঁ, একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গৃহ তল্লাশি করতে পারে। এখানে কিন্তু বলে নাই কোন কোন ক্ষেত্রে পারেন। আমরা বলবো সিআরপিসির 47, সিআরপিসির 165, 166 3 ধারা অনুযায়ী একজন পুলিশ বিনা পরোয়ানায় গৃহ তল্লাশি করতে পারে। এখন এই গৃহ তল্লাশির ক্ষেত্রে অনুসরণীয় বিষয়সমূহ আলোচনা করুন। অর্থাৎ গৃহ তল্লাশির আগে কি করবো, অনুসরণীয় পদ্ধতি মানে কি? গৃহ তল্লাশি কালে অনুসরণীয় পদ্ধতি আলোচনা করুন। তার মানে কি, গৃহ তল্লাশির আগে কি করব, গৃহ তল্লাশির সময় কি করব, গৃহ তল্লাশির পরে কি করব, এটা হলো অনুসরণীয় পদ্ধতি। আবার এটাকে অন্যভাবে আসে, গৃহ তল্লাশির আগে, সময়, পরে করণীয় কি? ভালোবাসা অনুসরণীয় পদ্ধতি। কি পদ্ধতি অনুসরণ করব, সেটা একমাত্র পিআরবি 280-তে লেখা আছে। যাই হোক, সোনার বাংলাদেশ আপাতত, হ্যাঁ, কালকে আমরা, হ্যাঁ বলো। যদি স্যার তল্লাশি অনুসরণী পদ্ধতি আসলে স্যার যদি তল্লাশির আগে পরে সময় এটা দিব না, তো ডাইরেক্ট সিগনেচার আগে লিখবো স্যার। এই মেয়ে ঘোড়ার ডিম, তাতে আবার কি বললাম? অনুসরণীয় পদ্ধতি কি, কিভাবে তল্লাশি করবা, এটাই বলা আছে। আগে পরে তল্লাশির সময় অনুসরণী মানে এইগুলো পরীক্ষা আসছে কালকে, আজকে কি কথা করে এটা? যাই হোক, তো আমরা মোটামুটি আলোচনা করলাম, কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার হ্যাঁ, পিআরবি 316, 317, 317 আর 315 কোন কোন এগুলো ক্ষেত্রে আমাদের আমরা দরকার ব্যবহার নেই, করতে পারি? এগুলো একটারও দরকার নেই আমার। দরকার নাই স্যার না? না, আচ্ছা ঠিক আছে কারণ বিনা পরে গ্রেপ্তার করব,
এটা বলা আছে সিআরপিসি তে আছে, পুলিশ আইনে 316 পিআরবি অনুযায়ী কাউকে গ্রেফতার করা যায়? না স্যার, কোনো পাওয়ারই নেই। পিআরবি তে কোনো গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে? না না স্যার। স্যার, কোনো ব্যাপার নাই। তাহলে 317 কি? হয়তো গ্রেফতার করা যাবে না, এই তো নাকি? জি স্যার। তাহলে কি জি, জন্য স্যার। আসবে? আমি কি প্রশ্ন এরকম দিছি? এগুলো হয়েছে কি ফাও ধারা দিয়ে নিজেরা মনে করে শিয়াল পণ্ডিত। এই শিয়াল পণ্ডিত লাভ নেই। ঠিক আছে। শিয়াল পণ্ডিতের জন্য আজকে আমার এই পুলিশ বাহিনীর এই অবস্থা, শিয়াল পণ্ডিত গুলোর জন্য। সঠিক আইনটাও জানে না। প্রশ্ন আসছে, আপনি একজন সাব ইন্সপেক্টর চেকপোস্টে ডিউটি করতেছেন, হঠাৎ করে একটা গাড়ির থেকে একজন লোক একটা পিস্তল হাতে নিয়ে আপনার দিকে অগ্রসর হচ্ছে, আপনার করণীয় কি? ঠাটাঠাট করে মারিয়ে দেবো। মারিয়ে দিছে, গেছে, বিপদে পড়ছে। বুঝতে পারছো? ইট জি, স্যার। পাটকেল মারতেছে জনতা, আপনি গুলি করে দিলেন কেন? আপনি কি দেখছেন 100 ধারা ভালো করে পড়ে? 102 ধারা কি দেখছেন কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে? যতক্ষণ হুমকি থাকে। লোকটা পিস্তল উঁচু করছে, আপনি পিস্তল উঁচু করছেন, পিস্তল নামাইছে, সাথে সাথে আপনি নামাতে বাধ্য। কারণ বলাই আছে, আশঙ্কা সৃষ্টি হয়েছে, আশঙ্কা শেষ হয়েছে, শেষ। আপনি তো পড়েন নাই আইনগুলো রে বাবা। এই ছাত্রর চেয়ে মাস্টারের সংখ্যা এখন অনেক বেশি, এই জন্য এই অবস্থাটা। যাই হোক, কারো কিছু বলার না থাকলে আর শেষ করি, কিছু বলার থাকলে বলো। সামেদুল, আছো নাকি? আরে টাকা পয়সা যদি কেউ দিয়া থাকে তাহলে আমারে দিয়ে দিও। জি স্যার, দেবো স্যার। ওই যে এখনো নতুন যারা আছে স্যার তারা দেয়নি তো, নতুন কে? আরো নতুন কয়েকজন বাকি আছে, কালকে স্যার দিয়ে। নতুন কে দিচ্ছে না দিচ্ছে, যদি আমার টাকাটা না দিলে কেমন নেবো? তো আমারটা পাইছেন নাকি বিকাশে? স্যারে দিয়ে দিয়েন, তারপরে যে কয়টা হ্যাঁ, উঠবে পাইছি সে তো, কয়টা তবে পরে আমাকে দিয়েন না দিয়ে ওর কাছে দেওয়া ভালো। নাম্বারটা সেভ নাই, যে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।